চেয়ারম্যান বাড়ি পর্ব সংখ্যা ৪। চেয়ারম্যান বাড়ির ভেতরে একতিল জায়গা নেই, রীতিমতো মানুষের মেলা বসে গেছে। সবাই চেয়ারম্যান বাড়িতে নালিশ নিয়ে বসেছে। তবে সাঈদকে সেই ভিড়ের দিকে নেওয়া হলো না। কালু আর সোহেল তাকে ধরাধরি করে পেছনের খিড়কি দরজা দিয়ে পুকুর পাড়ে আধো আধার ঘরটায় নিয়ে এলো। সাঈদ এখনও ঘোরের মধ্যে, তার মগজের কোষে ঠিকমতো সংকেত পৌঁছচ্ছে না। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। মানুষটার বুদ্ধি এমনিতেই একটু কম, তার ওপর বর্তমান পরিস্থিতি তাকে পুরোপুরি ভ্যাবাচ্যাকা খাইয়ে দিয়েছে। তার মনে একটা প্রশ্ন জাগল, তাকে বাড়ির অন্দরমহলে না নিয়ে এই পুকুর পাড়ের স্যাঁতস্যাঁতে ঘরে কেন আনা হলো? তাহলে এরা কি আমাকে বাড়িতে ঢুকতে দেবে না? চেয়ারম্যান বাড়ির স্থাপত্যরীতি অদ্ভুত। সামনে একটা বিশাল সিংহ দরজা, আর ঠিক উল্টো দিকে পুকুর পাড় ঘেঁষে একটা ছোট পকেট গেট। সেই গেট দিয়েই তারা ঢুকলো। ঘরের ভেতরে পা রাখতেই ভাবসা গরম সাঈদকে জাপটে ধরল। চৈত্র মাসের দুপুর, আকাশ থেকে যেন আগুন ঝরছে। বাতাস একদম স্থির। রাজ নিজের গায়ের শার্টের ওপরের কয়েকটা বোতাম আলগা করে দিল। রাজের শরীরটা পেটানো, ঘামে ভিজে তার গায়ের চামড়া রোদে পোড়া তামার মতো চিকচিক করছে। দৃশ্যটা অনেকটা সিনেমার নায়কদের মতো, কিন্তু মেজাজটা খলনায়কের মতো। সাঈদ অস্ফুটত স্বরে জিজ্ঞাসা করল, আমায় তোরা এখানে নিয়ে আসলি কেন? বাড়িতে নিবি না? কালুর ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। সে সাঈদের কাঁধে একটা জোরখোসে থাপ্পড় বসিয়ে দিল এবং বলল, আরে মিয়া, শুভ কাজে দেরি করতে নাই। বেশি বোঝার চেষ্টা কইরো না, আরাম করো। রাত জানালার দিকে বাহিরের দিকে তাকিয়ে উদাসী গলায় বলল, কালু, মুন্নারে ডাইকা নিয়ে আইতো, আর কাজী সাহেবরে খবর দে, দেরি যেন না হয়। সাঈদের মাথায় আকাশ ভেঙে পড়ল। কাজী কেন? সে কোনো ফাঁদে পা দিয়েছে? তার কপালে চিন্তার ভাঁজ পড়ল ঠিকই, কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস হলো না। অপেক্ষা দীর্ঘ হলো না। আধ ঘন্টা পর পুকুর ঘাটে সবার সমাগম হলো। কালু, মুন্না, সোহেল আর তাদের মাঝখানে বসা জুবুথুবু এক বৃদ্ধ মানুষ, বগলে একটা বাঁধানো খাতা। মানুষটা কাজী। মানুষের জীবনের ট্র্যাজেডিগুলো শুরু হয় খুব সাধারণ ঘর থেকে, আর শেষ হয় কাজী অফিসের কালিতে। দুপুর গড়িয়ে বিকেলের রোদেলা আভা চারিদিকে খেলা করছে। বেহুলাকে বদ্ধ ঘর থেকে বের করে আনা হলো। রোদের তেজ বেহুলার মুখ পর্যন্ত পৌঁছতে পারছে না। মেয়েটার মুখটা যেন শ্রাবণের শেষ বিকেলের মতো শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। কালকের সেই হলুদ রঙের শাড়িটা এখনও তার শরীরে জুবুথুবু ভাবে লেগে আছে, অথচ মুখশ্রীর উজ্জ্বলতা এখন ম্লান। শাড়ির আঁচল কয়েক জায়গায় ছিঁড়ে লোটেপোটে হয়ে আছে, এক বিধ্বস্ত মানচিত্র। সবচেয়ে ভিন্ন দৃশ্য হচ্ছে তার দুটো হাত পেছনে শক্ত করে বাঁধা। বেহুলার হাত দুটো যেন এক আকাশ অভিমান নিয়ে কুঁকড়ে আছে। সাঈদ পুকুরের ঘাটের উঠোনের এক কোণে ঝিম মারছিল। মাথায় প্রচণ্ড যন্ত্রণা। মনে হচ্ছিল এক ঝাঁক মৌমাছি তার মস্তিষ্কের ভেতরে ঘরবাড়ি বানাচ্ছে। কিন্তু বেহুলাকে দেখা মাত্রই সাঈদের মাথায় সেই ভনভনানি ম্যাজিকের মতো গায়েব হয়ে গেল। একেই বোধহয় বলে শক ট্রিটমেন্ট। শরীরের যাবতীয় ক্লান্তি আর অসুস্থতাকে তুড়ি মেরে উড়িয়ে দিল। সাঈদ দৌড়ে গিয়ে থামল বেহুলার একবারে সামনে। গলার স্বরটা ঠিক স্বর থাকল না, আর্তনাদ হয়ে গেল, বেহুলা। বেহুলা সাঈদের দিকে তাকালো না। চোখের মণি ঘুরিয়ে সোপটে মুখটা সরিয়ে নিল অন্যদিকে। দৃষ্টির এই অবহেলা সাঈদের বুকে তপ্তশালার মতো করে বিঁধল। আসলে বেহুলারও তো দোষ নেই। যে লোকটা তার বাবার রক্তে হাত রাঙিয়েছে, তার দিকে তাকাতে ঘৃণা হওয়াটাই স্বাভাবিক। মানুষের ঘৃণা বড় অদ্ভুত জিনিস। একটা বার জন্মালে তার আর ক্ষয় হয় না। গতকাল সন্ধ্যার সময় সেই অন্ধকার থেকে শুরু করে অপহরণের এই নাটক, সবটাই বেহুলার আগেভাগে আঁচ করতে পেরেছিল। মেয়ে মানুষরা বোধহয় একটু আগেভাগেই বিপদের গন্ধ পায়। সেখানে উপস্থিত রাজ নির্লিপ্ত মুখে একটা শলাকা চিবোচ্ছিল। তার মুখে বিচিত্র হাসি। বিরক্তকর সুরে কপাল কুঁচকে বলল, তোদের এই আবেগঘন ক্লাইম্যাক্স কি শেষ হয়েছে? নাটক মেলা দেখলি তো?
এবার আসল কাজটা সেরে ফেলা যাক। মহব্বত শেষ, এবার মূল সিনেমার পালা। সাঈদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। একটা ফড়িং উড়ে এসে বেহুলার কাঁধে বসার চেষ্টা করছে। সাঈদ রাজের দিকে এমনভাবে তাকালো যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখেছে। মানুষের চোখ দিয়ে যে এত কাতরতা বের হতে পারে তা রাজকে না দেখলে বিশ্বাস করা কঠিন। সাঈদ ভাঙা গলায় বলল, ভাই, কাজটা কি ঠিক হলো? আমার জন্য তুমি শেষ পর্যন্ত এই কাণ্ডটা করলা? রাজ কোনো উত্তর দিল না। বিরক্তিকরের সাথে সাঈদের পিঠে একটা বিরাসী চিৎকার চাপ্পড় কষল। কড়া গলায় বলল, চুপ থাক গাধা, বেগের চোটে সিগারেট করিস না, আমাকে বাকি তামাশাটা দেখতে দে। বলে রাজ ঘুরে দাঁড়ালো বেহুলার দিকে। গলায় কর্তৃত্ব, যেন সে কোনো এক বিয়ের ঘটক না, মহাজাগতিক কোনো ফয়সালা করতে এসেছে। সে বলল, বেহুলা, ঝটপট রেডি হয়ে নে, শুভ কাজে দেরি করতে নেই। এই বিকেলেই সাঈদের সাথে তোর বিয়ে হবে। বেহুলা অগ্নিদৃষ্টিতে তাকালো। ঘৃণা আর অভিমান তার শরীরে রিরি করছে। সে সজোরে মাটিতে থুতু ফেলে বলল, থু, এই লোককে আমি বিয়ে করব? যে আমার বাবার গায়ে হাত তোলার সাহস দেখায় তাকে আমি আমার স্বামী বলে ডাকবো? কক্ষনো না। রাজ খুব মন দিয়ে কথাটা মাথায় চুলকালো। এটা তার চিন্তাভাবনার ভঙ্গি। সে শান্ত গলায় বলল, তোর যুক্তিটা লজিকলেস হয়ে যাচ্ছে। শোন বেহুলা, সাঈদ যখন তোর বাবাকে মেরেছে তখন সে জানতো না যে লোকটা তার হবু শ্বশুর, আর তোর বাপও জানতো না যে লোকটা তার মাইয়ার হবু জামাই। না জেনে করা ভুল আর অপরাধ কি এক? এখন অতশত না ভেবে তাড়াতাড়ি কবুল বলে ফেল। ওই কাজী, শুরু করেন তো বিসমিল্লাহ বলে। বেহুলা চিৎকার করে উঠল। তার চোখের কোণে পানি জমা হলো, গলায় জেদ। বললেই হলো, আমার পরিবার, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে এখন আমি কি বিয়ের পিঁড়িতে বসবো? মরে গেলেও না। রাজ ধৈর্যের বাঁধ এবার বোধহয় একটু আলগা হলো। সে আবার মাথা চুলকাতে চুলকাতে সাঈদের দিকে তাকিয়ে বলল, সাঈদ, তোর এই মানভঞ্জনী প্রেয়সীকে একটু বোঝা, নতুবা রাজ কিন্তু আঙুল বাঁকা করতে জানে, আর রাজের আঙুল একবার বাঁকা হলে সোজা করা যে কঠিন তা তো তুই ভালো মতোই জানিস। সাঈদ তখন এক হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে বসল। তার অসুস্থ শরীর, মাথা ঝিমঝিম করছে। সে আর কোনো দিকে না তাকিয়ে ধপ করে সবার মাঝখানে বেহুলার পায়ে লুটিয়ে পড়ল। দৃশ্য দেখতে যেন বিচিত্র, তেমনি করুণাকর। সাঈদ ধরা গলায় বলল, বেহুলা, আমাকে ক্ষমা করে দাও। এভাবে আমাকে ফিরিয়ে দিও না। দরকার পড়লে তোমার বাবার কাছে যাব, তার হাতে জুতার বাড়ি খাবো, তবুও সহ্য করব। কিন্তু তুমি মুখ ফিরিয়ে নিও না বেহুলা, আমাকে ফিরিয়ে দিও না। আশেপাশের মানুষগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, কালু, মুন্নাসহ সবাই। কাজী তো বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে দাঁড়িয়ে ঘাম মুছতেছে বারবার। সাঈদের এই পাগলামি দেখে সবাই চমকালো, তবে সে থামল না। সাঈদ এখনও বেহুলার পা দুটো জড়িয়ে ধরে আছে। দৃশ্যটা যেন কেউ দেখলে ভড়কে যাবে। একটা মানুষ কতটা নিঃস্ব হলে এভাবে প্রকাশ্য দিব্যলোকে আরেকটা মানুষের চরণতলে নিজেকে সমর্পণ করতে পারে, সাঈদকে না দেখলেই বোঝা দায়। সাঈদ বিড়বিড় করে বলছে, বেহুলা, তুমি একটা কথাও কও না কেন? ও বেহুলা, তুমি তো আমায় ভালোবাসো, তাহলে এই বিটকেল জেদ ধরে আছো কেন? আমার ওপর রাগ করে অন্য কোথাও বিয়ে হয়ে যাবে তোমার, এটা কোনো লজিক হলো? তুমি বলো, আমি তোমার বাপরে মানায় নেব। হিমালয় পর্বতে গিয়ে যদি ধ্যানে বসতে হয় আমি তাতেও যেতে রাজি। শুধু তুমি একবার বলো যে তুমি আছো। বেহুলার চোখের পানি টগবগ করছে। মানুষের চোখের জল খুব অদ্ভুত জিনিস, কখনো এটা হীরের মতো স্বচ্ছ, আবার কখনো এটা অ্যাসিডের মতো পোড়ায়। বেহুলার মনটা এখন পুড়ছে। সত্যি তো, সে তো সাঈদকে ভালোবাসে। সাঈদ লোকটা ভুল করে, অন্যায় করে, আবার সে অন্যায়ের এমনভাবে কাতর হয় যে ঘৃণা করাটা কঠিন হয়ে পড়ে। ঠিক তখনই মুন্না কোথাকে উদয় হয়ে ফোড়ন কাটল। মুন্না আবার সাঈদের ভাগ্নে, ওস্তাদিতে এক কাঠি ওপরে সে। সে গম্ভীর মুখে বলল,
মামি, আপনি এবার রাজি হয়ে যান। নাইম মামা আপনার জন্য বিষ পর্যন্ত খেলো। একটা মানুষ যখন নিজের ভুল বুঝতে পেরে বিষ খাওয়ার রিস্ক নেয় তখন রোম্যান্টিজম তুঙ্গে। দয়া করেন মামি। চারপাশের মানুষগুলো তখন কোরাসে গান গাওয়ার মতো করে বেহুলাকে বোঝাচ্ছে। পরিবেশটা অনেকটা যাত্রাপালার ক্লাইম্যাক্সের মতো হয়ে যাচ্ছে। ঠিক তখনই রাজ আসরে নামল। রাজের গলার স্বর হঠাৎ খুব ভারী হয়ে গেল। সে নির্লিপ্ত স্বরে শুধালো, শোন বেহুলা, ইমোশন দিয়ে পৃথিবী চলে না, পৃথিবী চলে বাস্তবতা দিয়ে। শুধু পুরো গ্রাম এখন জানে তুই বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেছিস। এখন তুই যদি খুব সতী সেজে বাড়িতে ফিরে যাস, এখন তোকে কেউ ফুল দিয়ে বরণ করে নেবে না। সবাই আড়ালে বলবে মেয়েটা এক রাত কার লগে জানি কাটিয়ে আইছে, এখন বাড়ি ফিরছে। লোকে সত্যটা শুনবে না, লোকে শুনবে যেটা শুনতে তাদের আরাম লাগে। কথাটা বেহুলার কানে গিয়েই ওরে একটা ধাক্কা দিল। বাস্তবতা মাঝে মাঝে বিশ্রী কোনো অসুখের মতো মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। বেহুলা দাঁড়িয়েছিল, হুট করে তার শরীরে সমস্ত শক্তি উবে গেল। সে ধপ করে ঘাটের সিঁড়িতে বসে পড়ল। তার এই বসে পড়া মানেই হলো আত্মসমর্পণ, নিয়তির কাছে পরাজয়। রাজ বিজয়ীর হাসি হাসল না। সে কাজীর দিকে তাকিয়ে হুকুমের সুরে বলল, কাজী সাহেব, দেরি করছেন কেন? শুরু করেন। মেয়ে রাজি, বিসমিল্লা বলে শুভ কাজটা সেরে ফেলেন দেখি। কাজী সাহেব চশমাটা নাকের ওপর ঠিকঠাক করে বসিয়ে নিলেন এবং খাতা খুলে খসখসে করে লিখতে লিখতে বললেন, আলিবাড়ির অবস্থা এখন বিষণ্ণতার চাদরে ঢাকা। চারিদিকে নীরবতা, অথচ নীরবতার অন্দরে হাজারটা ফিসফাস। গ্রামের কোনো মেয়ে বিয়ের আসর থেকে উধাও হলে যা হয় আর কি। বাতাস বইছে মানুষের বাঁকা কথায়। উঠোনে পাড়াপড়শিরা গোল হয়ে বসে ঝিমোচ্ছে, তবে সবার মস্তিষ্কই সচল। আড়ালে আবডালে প্রশ্ন উঠেছে, আচ্ছা কার সাথে ভাগলো, কোন চ্যাংড়াপোলার সাথে সম্পর্ক ছিল গো? মিঠাইকে সবাই জোর করে তক্ত বিরক্ত করে ফেলছে। মিঠাই উদাসীন ভঙ্গিতে বসে আছে। সে আসলে জানে না বেহুলা কোথায়। মানুষে যখন বিপদ আসে তখন সে একা হয়ে যায়। বেহুলার বাবা বিছানায় পড়ে আছেন। সাইদের দলবল যে হাঙ্গামাটা করল সেটা কোনো মধ্যযুগীয় মহাকাব্যের চেয়ে কম কিছু না। তবে সে পুরনো কাসুন্দি ঘাটার সময় এখন আর নেই। কারণ খবর যখন আসে তখন তা ঝড়ের বেগেই আসে। মিঠাইয়ের সাথে তখন বেহুলার মা, চাচি আর মামিরা বসে কান্নাকাটি আর দীর্ঘ নিঃশ্বাসের প্রতিযোগিতা করছিলেন। ঠিক তখনই সিনসিনারি বদলে গেল। মহিন নামের একটা ছেলে প্রায় উঠতে উঠতে উঠোনে এসে আচার খাওয়ার মতো করে থামল। তার চোখ মুখে উত্তেজনার ঝিলিক। সে যেন এক জীবন্ত অ্যাটম বোমা নিয়ে এসেছে। মহিন এসেই হাঁপাতে হাঁপাতে বলল, চাচি গো, জলদি চলেন, বেহুলা আপার খবর পাওয়া গেছে। মুহূর্তের মধ্যেই পুরো বাড়ি জেগে উঠল। মিঠাইয়ের চোখজোড়া কোটর থেকে বেরিয়ে আসার জোগাড়। সে তাড়াঘড়ি করে মাথার ওড়নাটা একটু টেনে দিয়ে রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করল, কি বলিস মাহিন, বেহুলা কই? ও কি এই গ্রামেই আছে? মাহিন একগাল হাসি হেসে খবরটা দিল। এই হাসির নাম বিশ্রী খবরের মিষ্টি হাসি। সে বলল, বেহুলা আপা তো চেয়ারম্যান বাড়িতে রাজকীয় হালে আছে। খবরটা শোনেননি চাচি? আপার তো বিয়ে হয়ে গেছে। ওই যে রাজ ভাইয়ের ফুফাতো ভাই সাইদ, সেই সাইদের সাথেই এখন আপার ঘর সংসার। উঠোন জুড়ে হঠাৎ নীরবতা নেমে এলো। বিপদে পড়লে মানুষ কাঁদে, কিন্তু অতি বিপদে পড়লে মানুষ পাথরের মতো শক্ত হয়ে যায়। মালিবাড়ির মহিলারা এখন সেই পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়েছে। কারো মুখ দিয়ে টু শব্দ বের হচ্ছে না। চেয়ারম্যান বাড়ির রাজামীর আর সেই দুশ্মন সাইদ সবই গোলকধাঁধা। নিয়তি বোধহয় আড়ালে বসে দাঁত বের করে হাসছে। যে সাইদ রক্তারক্তি করলো সেই সাইদই এখন বাড়ির জামাই হবে। দ্রুত চেয়ারম্যান বাড়িতে যেতে হবে।